সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফেস দ্য ইকোনমির আমাদের আরেকটি নতুন আলোচনা অনুষ্ঠানে। বরাবরের মতো আজকেও কিন্তু আমরা চেষ্টা করছি ব্যবসা বাণিজ্য অর্থনীতি নির্ভর গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য, এবং এই আলোচনায় আমাদের সাথে প্রতিদিনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তিত্ব আছেন। আজকে আমার সাথে আছেন আমার বাম পাশে অধ্যাপক ডক্টর একে এনামুল হক। তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর মহাপরিচালক। স্যার, আপনাকে ফেস দ্য ইকোনমির স্টুডিওতে সাদর সম্ভাষণ জানাই, আমন্ত্রণ জানাই। আপনাকেও ধন্যবাদ। একই সাথে আমার ডানে অবস্থান করছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদাত হোসেন সিদ্দিকী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক। আপনাকে আমন্ত্রণ জানাই ফেস দ্য ইকোনমির স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আজ আসলে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাচ্ছি, সেই বিষয়টি অনেক বড় একটি বিষয়। টেকসই অর্থনীতির পথে আমাদের চ্যালেঞ্জগুলো কি? তো স্বভাবতই এত বড় বিষয় আসলে একটি অনুষ্ঠানে কখনোই আলোচনা করে শেষ করা যায় না। তারপরও আমাদের ক্ষুদ্র প্রয়াস থাকে যে কিছু গ্যাপ অ্যানালিসিস, কিছু ফাইন্ডিংস এবং কিছু রিকমেন্ডেশন আনয়নের মাধ্যমে যদি আমাদের সরকারি বেসরকারি নীতি নির্ধারক বা শিক্ষার্থী ব্যবসায়ী যারাই আছেন তাদের যদি সামান্যতম উপকারও হয়, সেটার একটা প্রয়াস করা, সেটাই আমাদের লক্ষ্য। আসলে টেকসই অর্থনীতি এর যে চ্যালেঞ্জগুলো সেটা ব্যাপক, বিশেষ করে আমাদের মতো দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশে, সেটা আমরা সবাই জানি। আর এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, যে বিপ্লব, সেই বিপ্লব কিন্তু আমাদেরকে আরও কয়েক ধাপ প্রত্যাশার যে মাপকাঠি, সেই প্রত্যাশার মাপকাঠিতে এগিয়ে নিয়ে চলে গিয়েছে। তো আমি এই সুবাদে প্রথমে ডক্টর এনামুল হক স্যারের কাছে একটি বিষয়ে জানতে চাচ্ছি যে আমাদের টেকসই অর্থনীতির কথা যদি আমরা বলি, সেখানে কর্মসংস্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হয়ে দাঁড়ায়। তো আমরা যদি দেখি যে গত প্রায় 8 বছরে জিডিপির আকার বেড়েছে, স্থির মূল্যে জিডিপির আকার বেড়েছে প্রায় 55%। সেই তুলনায় কর্মসংস্থান বেড়েছে মাত্র 11%-এর মতো। এই যে একটা মানে জবলেস ইকোনমির দিকে আমরা ধাবিত হচ্ছি, এটা আসলে কেন হচ্ছি? এবং 24-এ যে বিপ্লবটা হলো, আসলে কিন্তু এই কর্মসংস্থানের অভাবটাকে কেন্দ্র করেই আমাদের সেই বিপ্লবের সূচনাটা হলো, যেটা কোটা বিরোধী আন্দোলন সূচিত হলো, যে যাদের বয়স বেড়ে যাচ্ছে কিন্তু তারা পাচ্ছে না চাকরি, সরকারি চাকরিতে যাদের সংস্থান হচ্ছে না, তার মানে কি কর্মের অভাব আছে দেখেই তো কর্মসংস্থানের জন্যই আন্দোলন হচ্ছে। তো সেইটাকে বুকে ধারণ করে এত বড় একটা আন্দোলন আমাদের হলো, কিন্তু সেই আন্দোলন হওয়ার পরে বিগত 8 বছরে 55% আমাদের জিডিপির স্থির মূল্যে আমাদের আকার বাড়লো, কিন্তু 11% কর্মসংস্থান। আর এই যে সময়টা 1 বছর প্লাস হলো আমাদের, এই সময়টায় দাঁড়িয়ে আপনি বর্তমানে আমাদের এই কর্মসংস্থানের চিত্রটাকে কিভাবে মূল্যায়ন করবেন স্যার? মানে এখানে কয়েকটা চ্যালেঞ্জ আছে। একটা চ্যালেঞ্জ হচ্ছে যে পৃথিবীতে কর্মসংস্থানের যে ধরন বদলে যাচ্ছে। ধরন বদলে যাচ্ছে মানে একদিকে AI আসতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনেক কাজ চলে যাচ্ছে। যে একসময় আমরা ভাবছিলাম আমাদের দেশে যে মেডিকেল যারা টেকনিশিয়ান তাদের জব হবে, সব নিয়ে চলে গেছে। প্রচুর জব কিন্তু এখন মানুষের বাইরে। তো এটা একটা দিক। দ্বিতীয় দিক যেটা ছিল, যে কারণে আন্দোলনগুলো হয়েছে, সেটা হচ্ছে আমাদের ইভেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি 2014 থেকে 2022 এই 8 বছরে এমপ্লয়মেন্ট গ্রোথ 1%-এর মতো মাত্র। সো তার মানে হচ্ছে যে আমি আসলে সেখানেও কোনো এমপ্লয়মেন্ট দেখাতে পারিনি। আমাদের গত 15, 17, 20 বছরের মধ্যে মূলত আমরা যে কাজটা করেছি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট। লার্জ ইনফ্রাস্ট্রাকচার মেগা প্রজেক্টের নামে অথবা স্মল ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট, এটা উন্নয়ন করেছে। এবং এটা আজকের না, এটা শুরু হয়েছিল আমি মনে করি এরশাদের সময় থেকে। এরশাদের সময় প্রথম গ্রামে গ্রামে কানেক্টিভিটি। এখন এরশাদ সাহেব যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে ছোট কাজ করেছিলেন, অল্প পয়সায় গ্রামে কানেক্টিভিটি আনতে পারছিলেন ছোট রাস্তা দিয়ে। এই সময়ে এসে যেটা হয়েছিল সেটা হচ্ছে বিশাল বিশাল প্রজেক্ট। এবং এটার একটা বাড়তি সুবিধা হলো, যদি এরকম হয়, ঢাকা চট্টগ্রাম একটা গুড এক্সাম্পল বোঝার জন্য, ঢাকা চট্টগ্রামের দূরত্ব যাই হোক, ডিস্টেন্স ইন টার্মস অফ ট্রাভেলিং চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ গাড়ি ঘোড়া বাড়ছে, অতএব বড় ইনভেস্টমেন্ট দরকার। আমরা এই সময় এগুলোই করেছি। এই ইনভেস্টমেন্টের ফলে খুব বেশি জব তৈরি হয় না, এবং এটাই মূলত প্রবলেম ছিল, যে আমাদের ইনভেস্টমেন্ট প্যাটার্নটা যেভাবে ছিল এতে খুব বেশি জব তৈরি হওয়ার কথা না। দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে
প্রচণ্ড করাপশন। এই করাপশনের ফলে যে টাকাটা আমরা খরচ করেছি তার প্রায় 40-45% দেশের বাইরে চলে গেছে। সো আসলে আমাদের খরচের খাতায় প্রচুর, কিন্তু ইকোনমিতে এত টাকা খরচ হয়নি। এবং এটা ইম্পর্টেন্ট বোঝা, কারণ আমার ইকোনমিতে যদি খরচ না হয়, জিডিপি গ্রোথ রেটটা কিন্তু আরো বাড়তে পারতো যদি এটা দেশে হইতো ইকোনমিতে, কিন্তু আমরা সেটাও করিনি। সবশেষে যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের এডুকেশনও ফেল করেছে আমাদেরকে। আমি নিজে শিক্ষক, আমাদের এডুকেশন কোথায় ফেল করেছে, আমরা এখনো মুখস্থ শিক্ষার মধ্যেই পড়ে আছি। ফলে পৃথিবীতে ইনোভেশন যাকে বলে, আমরা কোনো ইনোভেশনে নাই। আপনি দেখেন আমাদের বুয়েটের মতো বিশ্ববিদ্যালয়, আমরা প্রায় 10,000 বিলিয়ন আমরা প্রতি বছর ইম্পোর্ট করি শুধুমাত্র গার্মেন্টসের মেশিনারি এবং বিভিন্ন ছোট ইন্ডাস্ট্রির জন্য। এর প্রত্যেকটা মেশিনারি প্রত্যেক বছরই আমরা আনি, কি আনি, নতুন মডেল বেরোচ্ছে, নতুন পরিবর্তন আসতেছে। এর একটা মেশিনে বুয়েট কোনো কাজ করতে পারে না। আমি বুয়েট একা বলবো না, মানে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো কোনো কাজ করে না। সো তার মানে হচ্ছে কি, আমরা এডুকেশনটাকে মুখস্থের মধ্যে বলি। আমি একটু সার্কাস্টিকলি বলি, এটা চিন্তা করার জন্য মানুষের, কারণ আমি যেহেতু শিক্ষক মানুষ, সেটা হচ্ছে এই যে আমরা স্কুল জীবন থেকে আমরা শুরু করছি মিথ্যা দিয়ে। আমি যখন ক্লাস 9-এ আপনার ছেলে পড়ে, তখন শুরু করবে প্র্যাকটিক্যাল বুক, ওইটা সে কাউকে দিয়ে লেখায়। শিক্ষক জানে, সবাই জানে, কিন্তু আমরা গার্জিয়ান জানে, কিন্তু আমরা ওটাকেই লালন করে আসতেছি। তো এইরকম মিথ্যা দিয়ে তারপরে প্র্যাকটিক্যাল। আমি নিজে হিউম্যানিটিজের ছাত্র, সায়েন্স পড়ি নাই। আমি এখনো শক্ত করে বলি যে আমি অ্যাটলিস্ট এতটুকু মিথ্যা বলি না, তোমরা যতটুকু মিথ্যা কথা বলছো। বলে কেন? বলে তুমি সায়েন্স পড়তে গিয়ে সায়েন্সের প্র্যাকটিক্যালে ওই শেষ পর্যন্ত ডেমনস্ট্রেটরের কাছ থেকে বলা যে এটাতে কি প্র্যাকটিক্যাল, তার মানে আমি পুরোটা ধোঁকাবাজি দিয়ে সায়েন্স পড়ছি। এই যে ধোঁকাবাজির সায়েন্স, এটা সায়েন্স না। ফলে কোনো ইনোভেশন নাই। আপনি যে জিনিসে আনতে যান বাজারে, দেখবেন যে ওটা চায়না বানায় ফেলে। আমাদের দেশে ট্যালেন্টেড লোকের অভাব নাই, কিন্তু কেউ কিছু বানায় নাই। সুতরাং যেহেতু কর্ম, আমি কি করি, আমি চাকরি যখন পাশ করি আমি বসে থাকি যে আমি একটা কেরানি হব। কেরানি হওয়া মানে হচ্ছে সরকারি অফিসে চাকরি করব, আমার কোনো ইনোভেশন দরকার নাই। আমার কাছে আমি বিজনেস করব, সরকারি চাকরি, কোন বিজনেস করব? ঘুষের বিজনেস করব। সো এইভাবে দেশে আমি দোষগুলো কিন্তু অনেকগুলো পক্ষে দেখছি। তারপরে যেটা মোর ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের পাবলিক পলিসিতে, দেশের নীতিতে কোনো ট্রাস্ট নাই। তাই উদ্যোক্তা যদি বোঝে না যাচ্ছে ইকোনমিটা কোন দিকে যাবে, সরকারের নিয়ম কোন দিকে যাবে, আজকে এই নিয়ম, কালকে আরেক নিয়ম, কন্ট্রাডিক্টরি নিয়ম। এই সময়ে 1 বছর আগে যে নিয়ম করছে, 1 বছর পরে আরেক নিয়ম বদলে যাচ্ছে। এতে ইনভেস্টররা ইনভেস্ট করবে না, এরা ব্যবসা করবে। আমি এই জন্য ব্যবসায়ী আর বিনিয়োগকারী এক গ্রুপ না। ব্যবসায়ী কাজ হচ্ছে আজকে এখান থেকে জিনিসপত্র কিনে ওখানে বিক্রি করা। বিনিয়োগকারী চিন্তা করবে লং টার্ম, যে আমি আজকে একটা ইন্ডাস্ট্রি দেব, 50 বছর এটার থেকে আমি ইনভেস্টমেন্ট। রাইট। আমরা সেই দিকে যাই নাই, এবং এটা আমাদের মৌলিক চিন্তার দৈন্যতা। স্যার, এক্ষেত্রে এই যে ট্রাস্ট ডেফিসিট এবং এই পলিসি ফ্ল্যাকচুয়েশন আপনার কথা থেকে যেটা উঠে আসলো, সেটা তো একটা বড় গ্যাপ আমাদের এখানে আছে। পাশাপাশি এই যে আপনি স্যার আপনার কথা শুরুতে উল্লেখ করলেন, এখন এআই এর যুগ, আর এদিকে আমাদের আবার যে টেন্ডেন্সি দেখা গেল যে প্র্যাকটিক্যাল খাতাটা সে তৈরি করিয়ে কোনো মতে জমা দিচ্ছে। আমাদের সামনে চতুর্থ যে ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন, শিল্প বিপ্লব, যেটা কিনা সম্পূর্ণটাই কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফোকাসড। তাহলে আমরা কোথায় আছি এই মুহূর্তে? এদিকে আবার এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের দরজায় করান আসছে। তাহলে তাই যদি হয় আমাদের এই সার্বিক প্রস্তুতি, তাহলে আমরা এই চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আদৌ প্রস্তুত কিনা? না, প্রথমত যে ইয়াঙ্গার জেনারেশন এগুলো ব্যবহার করছে, ইস্যুটা তা না। ইস্যুটা হচ্ছে আমার এডুকেশনে পরিবর্তন। আমরা চতুর্থ শিল্প বিপ্লব বলতে মনে করছি কম্পিউটার শেখাবো, কিন্তু ওটাও মুখস্থ হয়ে গেছে। আমি যতক্ষণ পর্যন্ত এবারের সবচেয়ে বেশি ফেল করছে কিন্তু কম্পিউটার পরীক্ষা, এবার পরিষ্কার হয়েছে, এবার আইসিটিতে ফেল করছে। তার মানে বোঝা যাচ্ছে যে আইসিটির যে সমস্ত শিক্ষক আমরা নিয়োগ করছিলাম স্কুলে, এগুলো ইউজলেস। মানে আমার পুরো ঘুণে ধরা ব্যবস্থা থেকে আমি সহজে উঠতে পারবো না। তবে আরেকটা দিক হচ্ছে, যদি আমি অন্যভাবে বলি, যে পুরো 24-এর আন্দোলনটা হচ্ছে সাধারণ লোকের না, এটা হচ্ছে শিক্ষিত বেকারের জন্য।
তাহলে আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, যারা শিক্ষিত বেকার, তারা বেকার, তাদেরকে আমি কি করতে পারি? তাদের জন্য কিছু তৈরি করা। তাদের জন্য তৈরি করতে গেলে আমার ব্যক্তিগত চিন্তাটা হচ্ছে অন্যরকম। সেটা হচ্ছে বাংলাদেশকে ব্যবহার করা। বাংলাদেশকে ব্যবহার করা বলতে মিন করছি, বাংলাদেশ ইজ লোকেটেড, তার লোকেশনটা এমন একটা জায়গায় যেটা অন্যরা এনভি করবে। বলে কেন? বলে বাংলাদেশ থেকে চায়না যেতে 2 ঘন্টা লাগে, দূরত্ব 61 কিলোমিটার। বাংলাদেশ থেকে ইন্ডিয়া দূরত্ব 0 কিলোমিটার। বাংলাদেশ থেকে সাউথ আসিয়ানের দূরত্ব 0 কিলোমিটার। এরকম সেন্ট্রাল লোকেশনে কয়টা কান্ট্রি আছে, এবং বাংলাদেশের একটা বিশাল সি এন্ট্রি আছে। সো আমি যদি আমার লোকেশনাল অ্যাডভান্টেজটাকে ব্যবহার করতে পারতাম তাহলে কাজ করতাম। কিন্তু সেখানেও একই প্রবলেম। আমি এক্সাম্পল দিয়ে বোঝাই আপনাদেরকে বোঝার জন্য। এই যে আমরা 3rd টার্মিনালটা করলাম, এত টাকা খরচ করে আমি এটা করলাম কেন? আমরা তো গত 2 বছর যাবত এটাকে চালাইতেই পারিনি। প্রথম কথা হচ্ছে, দেখেন পুরা ওয়ার্ল্ড ইকোনমি মুভ করছে এশিয়াতে। এরকম একটা ইকোনমি যেখানে মুভ করছে, এখানে কানেক্টিভিটি, এয়ার কানেক্টিভিটি লাগবে। বাংলাদেশ ইজ এ ভেরি গুড প্লেস। কোথায় গুড প্লেস বলছি? ইন্ডিয়া বলবে যে আমি কাউকে ঢুকতে দেবো না। বলে কেন? বলে না, আমার এয়ারলাইন্স বড় হবে। মায়ানমার থাইল্যান্ড বলছে আমি ঢুকতে দেবো না। মালয়েশিয়া বলছে আমি বাংলাদেশ একমাত্র কান্ট্রি যে বলতে পারতো ইউরোপিয়ান এয়ারলাইন্সগুলোকে, জার্মানি বলেন, ব্রিটিশ বলেন, যে তোমরা এখানে এয়ার টার্মিনাল তোমরা ইনভেস্ট করো, আমাকে শুধু রেন্ট দেবা। আমাকে ওই পিপিপিতে যেতে পারতো। তাহলে কি হতো? আমার টাকাও খরচ হতো না, লোনও হতো না। কিন্তু আমরা সেটা না করে, যেহেতু ওখানে করাপশন হবে না, রাইট, সুতরাং আমরা কি করছি? বলে না না, আমরা করব। সো এই করাপশনের এই সাইডটা যদি আমরা দূর করতে না পারি, তাহলে কর্মসংস্থান খুব একটা হওয়ার চান্স আমি দেখতেছি না। কারণ আমার তো মূল উদ্দেশ্য করাপশন, আমার মূল উদ্দেশ্য ইকোনমি না। সো এইভাবে আমি বললাম যে আমার যদি আজকে হাব হতো, যদি এক্সাম্পল দিচ্ছি, যদি ব্রিটিশ এয়ারওয়েজ বলতো যে আমি সিলেট এয়ারপোর্টটা নিয়ে গেলাম, বলে কেন? বলে ওটা সব ইনভেস্টমেন্ট আমি করব, কিন্তু আমি তোমাকে রেন্ট দিয়ে দেব। তাহলে কি হতো? ব্রিটিশ এয়ারওয়েজ সিলেটকে কেন্দ্র করে চায়না, সিঙ্গাপুর থেকে সব ফ্লাইট এখানে নিয়ে আসতো। এখানে যখন নিয়ে আসতো, এখান থেকে যখন তারা ইউরোপ কানেক্টিভিটি হতো, সিলেট থেকে লন্ডন যাওয়াটা হাফ প্রাইস হয়ে যেত। রাইট, জিনিসপত্র নেওয়া, মাছ তরিতরকারি বিক্রি করা হাফ প্রাইসে চলে যেতে পারতো। কার্গো স্পেস থাকে, যার জন্য দেখবেন হাব সিস্টেমে যে কোনো হাবে এয়ারফেয়ার কম। তো আমরা তো হাব তৈরি করতে পারি না। বিমানের পক্ষে এত বড় হাব তৈরি করা সম্ভব না, সারা পৃথিবীতে কানেক্টিভিটি করা। আমি যদি ঢাকাটাকে বলতাম যে তুমি জার্মানিকে দিয়ে দাও, তারাও কিন্তু মাটি পাচ্ছে না কোথাও। হ্যাঁ, সো দেয়ার আর অল দিস এয়ারলাইন্স পৃথিবীতে বসে আছে, তাদেরকে না আমরা কি করলাম? আমরা বললাম না, আমরাই তৈরি করব। এই যে আমরাই তৈরি করব, এটা করাপশনের কারণে। যদি করাপশন না থাকতো, তাহলে দেখতেন আমি এই জায়গাগুলোকে রেডি করতাম। এতে কি হতো? যদি আমি এটা করতে পারতাম, তাহলে কয়েকটা কাজ হতো। আমার এখানে ইন্স্যুরেন্স কোম্পানি চলে আসতো, গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি। সবাই বলে কেন? বলে ইন্ডিয়ান ইকোনমিতে যে পরিমাণ ইন্স্যুরেন্স দিতে হয়, ভেরিফিকেশন করতে হয়, কোথা থেকে করবে? তারা বলবে আমি বাংলাদেশ থেকে করি। কেন বাংলাদেশ থেকে করবে? যে ইন্ডিয়ান ইকোনমিতে রেগুলেশন অনেক হাই, সে বাংলাদেশ থেকে। তাহলে পুরো ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, ব্যাংকিং সেক্টর, আজকে সিঙ্গাপুর যেখানে হাব, তারা বলতো যে আমার ঢাকাটা বেটার। বলে কেন? বলে ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে 4 ঘন্টা লাগে, কিন্তু ঢাকা থেকে কুনমিং যেতে 2 ঘন্টা লাগে, ঢাকা থেকে দিল্লি যেতে 2 ঘন্টা লাগে, ঢাকা থেকে ব্যাংকক যেতে 2 ঘন্টা লাগে। তাহলে এই যে সেন্ট্রাল লোকেশনটাকে আমি ব্যবহার করতে পারি একটা হাব হিসেবে। সো এটা হলে হয়তো কি, প্রত্যেকটা জবে, সার্ভিস সেক্টর জব, এগুলো সব এডুকেটেড লোকের জব। তার মানে আমি আসলে গভর্নমেন্টের খরচ লাগে না, আমার যদি পলিসি ঠিক থাকে তাহলে আমি এগুলো করতে পারি। এক্স্যাক্টলি। ধন্যবাদ স্যার, আপনার কাছে আবার আসবো। এখন আমি প্রফেসর ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী স্যারের কাছে একটু জানতে যাচ্ছি যে আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম টেকসই উন্নয়নের জন্য কর্মসংস্থানেরও কিভাবে আমরা একটা সাস্টেইনেবল এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, সেই জায়গা থেকে আপনার কাছেও একটু আমি জানতে চাইবো যে দেখেন আমাদের ব্যাংকিং খাতে এই যে খেলাপি ঋণ, ক্রমবর্ধমান খেলাপি ঋণ, সম্ভবত এখন 35% বা এরকম সেটা ছাড়িয়ে গিয়েছে। তো সেইটা চিন্তা করলে দেখা যাবে যে এরা কিন্তু সবাই বড় বড় রাঘব বোয়াল ব্যবসায়ী। দেখা যাবে যে কেউ হয়তো অমুক ব্যাংক লুট করে নিয়ে চলে গিয়েছে, তমুক ব্যাংক লুট করে নিয়ে চলে গেছে, অথচ আমাদের দেশের যে অর্থনীতির মেরুদণ্ড বলি আমরা, এসএমই খাত যেটা,
যেটা ক্ষুদ্র মাঝারি যে শিল্প, তাদের কিন্তু লোন পেতে খুব বেগ পেতে হয়। এমনকি যারা নারী উদ্যোক্তা, যারা গ্রামীণ বিভিন্ন রকম জনপদের উদ্যোক্তা আছেন, তাদের কিন্তু চরমভাবে হয়রানিরও শিকার হতে হয় এবং প্রচুর ডিউ ডিলিজেন্সের মধ্যে পড়ে তারা কিন্তু আর সেই উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা লালন করতে পারছেন না। তো এই যদি হয় অবস্থা, তাহলে আমাদের এই যে সামনের বড় একটা 1 ট্রিলিয়ন অর্থনীতির আমাদের যে লক্ষ্য, হ্যাঁ, তো সেই লক্ষ্যটা পূরণে নতুন উদ্যোক্তা যদি তৈরি না হয়, আবার আমরা যদি কর্মসংস্থান, চাকরির ব্যবস্থা যদি না হয়, তো তাহলে সেটা অর্থনীতির জন্য কীরকম সংকেত? এবং এই সমস্যাটা থেকে বের হয়ে আসার জন্য আপনার রেকমেন্ডেশনগুলো কি থাকবে? জি, দেখুন, আমি কর্মসংস্থান দিয়ে স্যারের কথাও শুনছিলাম। সেই ক্ষেত্রে যদি আপনি চোখ বন্ধ করেন যে বাংলাদেশে প্রতি বছর নতুন কতজন জয়েন করে এবং কারা কোথায় চাকরি পায়, সেই চিত্রটাকে যদি আপনি ধারণ করেন, তাহলে দেখবেন যে 20-22 লক্ষ যদি এন্ট্রি করে, তার 10 লক্ষের মতোই কিন্তু বিদেশে যায়। আমি বলতে চাচ্ছি যে আপনার জায়গাটা শুধু যে এখন শুধু ভৌগোলিক জায়গা থেকে ধরে রাখবেন, বিষয়টা তা না। এখন আমরা গ্লোবাল ভিলেজের কথা বলি। সো ইন দ্যাট সেন্স আপনি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন যে 50% বাইরে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই 50% যে বাইরে যাচ্ছে, এই বাহিরে যাওয়ার কারণে বাংলাদেশের রেমিটেন্সের উপর আপনি যদি হিস্টোরিক্যাল ট্রেন্ড দেখেন যে কি পরিমাণ বাইরে গেল প্রতি বছর, আর রেমিটেন্সের ক্ষেত্রে আমার সেই ধাক্কাটা আসছে কিনা, কারণ আপনি তো সেই জায়গায় একটা উল্লম্পন আশা করছেন। কিন্তু দেখবেন যে আপনি যদি বিগত সরকারের 15 বছরের কথাই চিন্তা করেন, তাহলে রেমিটেন্স বাড়ছে, কিন্তু কমতে কমতে 1.65-এ চলে আসছিল, যেটা পরবর্তীতে যখন দেখছে যে বাঁচার উপায় নাই, তখন কিন্তু আবার বলা হচ্ছে, এবং স্পষ্ট যে সালমান এফ রহমান ঘোষণা দিলেন যে সামনের মাস থেকে রেমিটেন্স বাড়বে। আমি স্পষ্ট বলেছি যে বাংলাদেশ সরকার বললে কি হবে জানি না, সালমান এফ রহমান যেহেতু বলেছে রেমিটেন্স বাড়বে, তাহলে নিশ্চিত বাড়বে, এবং সত্যি সত্যি বেড়েছে। এবং সেটা যদি দেখেন আগস্ট মাসের ঘটনা, তার আগে জুন জুলাইয়ের দিকে যদি রেমিটেন্সের দিকে তাকান, তখন সেটা 2.5 বিলিয়ন পর্যন্ত। এটার কারণটা কি যে সালমান এফ তার মানে রহমান বললে বাড়বে কেন? স্পষ্ট যে বিষয়টা হচ্ছে, এই সমস্ত জায়গায় যে কথাটা আসছে যে করাপশনস, আপনি যে কথাটা বলবেন যে অবৈধ অর্থ পাচার, হুন্ডি, সমস্ত কিছুই আসলে কেউ না কেউ নিয়ন্ত্রণ করছে। এই কারসাজিটা বিষয়টা হচ্ছে যে স্পষ্ট। তাহলে আমি বলতে চাচ্ছি, ধরেন বাহিরে যাচ্ছে, এই মানুষগুলা কারা যাচ্ছে, সেটা বাংলাদেশ সরকার নীতিগত দিক দিয়ে আর অ্যাকশনস, কর্ম দিয়ে কিভাবে দেখছে, সেটাই তো দেখার কোনো ব্যবস্থা নাই। ইভেন আপনি যদি বলেন 1,62,000, প্রায় 1,62,00,000 মানুষ বাংলাদেশের বাহিরে অবস্থান করছে। আমি যদি সরকারকে বলি যে আপনি এই পরিসংখ্যানটা যে দিলেন, আপনি কোত্থেকে পরিসংখ্যানটা দিলেন, এর হিসাব, সঠিক হিসাব আপনি পাবেন না। অর্থাৎ একটা দেশের নাগরিক, এই নাগরিক দেশে থাকুক বাহিরে থাকুক, রাষ্ট্র তার হিসাব খতিয়ানে থাকবে, কিন্তু সেই সংখ্যাটা নিয়েই দেখবেন দান্দিক কথাবার্তা, কেউ 136, কেউ 146, 1,52,00,000, এক ধরনের কথা বলে। অর্থাৎ এই যে পরিসংখ্যানগত ত্রুটি যেটা তৈরি হয়েছে, সেটা কাইন্ড অফ মিসম্যানেজমেন্ট, টোটাল মিসম্যানেজমেন্ট। আমি শুধু একটা ঘটনা দিয়ে বললাম, আপনি যদি এভাবে প্রত্যেকটা সেক্টরে যান, দেখবেন যে আমাদের ডাটা ম্যানেজমেন্ট, এইটার উপর কোনো ধরনের ট্রান্সপারেন্সি নাই, এবং ল্যাক অফ ট্রান্সপারেন্সি এবং অ্যাসিমেট্রিক ইনফরমেশন। আমরা বলি যে আমি জানলাম না বিষয় না, আমি যা করছি সেটা আমি জানি, আর অন্য কেউ বুঝে না, এই ধরনের বিষয়গুলা। যখনই এই ধরনের ঘটনাগুলা ঘটে, তখন রাষ্ট্র করাপশনের সুযোগ করে দেয় সিম্পলি। যেমন যে ঘটনাটা ঘটছে, ধরেন ফর এক্সাম্পল টিসিবির কথা নিয়ে, যে অর্থনীতির মূল জায়গাগুলা, গরিব মানুষদের সহায়ক এই সেক্টরগুলা, এখন টিসিবি কার্ড দিল, এই সরকার, অন্তর্বর্তী সরকার এসে 42 লক্ষ কার্ডের মতো বন্ধ করে দিল। বিষয়টা হচ্ছে, বন্ধ করেন, কিন্তু কাকে দিবেন তার উপায় কি আপনার মাথায় আগে ঠিক করে নিয়েছেন? যে আমি বেসড অন দিস ক্রাইটেরিয়া আমি এটাকে বাদ দিব, এবং বেসড অন দিস ইনক্লুশন ক্রাইটেরিয়া আমি এদেরকে অন্তর্ভুক্ত করব। এখন দেখা গিয়েছে কি, যেখানে 1 কোটি মানুষ সুবিধা পেত, এখন 60 লাখ মানুষ সুবিধা পাচ্ছে। 40 লক্ষ মানুষ যদি আরো যোগ করতে পারতেন, তাহলে তারাও সুবিধা পেত। গরিব মানুষ তো এখন, আমি বলবো মূল্যস্ফীতির কারণে এখন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত না, এরও উপরে যারা আছে তারা হতাশ। এখন প্রশ্ন হচ্ছে, যেটা বাংলাদেশের এমপ্লয়মেন্টের জন্য প্রথমত হচ্ছে শিক্ষা ব্যবস্থা দায়ী।
অর্থাৎ আমি গ্লোবাল মার্কেট জাস্টিফিকেশন করে ডিমান্ড কোন ধরনের প্যাটার্ন, কোন ধরনের ট্রেন্ড, সে যেদিকে যাচ্ছে তার দিকে কি আমার এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোকে ডাইভার্ট করতে পারছি কিনা, সে চেঞ্জ হবে। এক এক পৃথিবী মুভ করতেছে, এডুকেশন ইনস্টিটিউশনগুলাও একই দিকে মুভ করবে, কিন্তু সেই ট্রেন্ডকে আমি দেখতে পাই। দ্যাট মিনস দ্যাট এ মিসম্যাচ, যেটার কারণে বাংলাদেশে এই সমস্যাগুলো হচ্ছে। এখন আপনি বলতেছেন যে স্কিলস নেই, লো স্কিলসের কারণে বাংলাদেশের 1,62,00,000 মানুষ, পাকিস্তানের 1,12,00,000 মানুষ। পাকিস্তান একেবারেই 3 বিলিয়নের উপর কনসিস্টেন্টলি রেমিটেন্স পাঠায়, বাংলাদেশ আবার 2.5, 2.23 বিলিয়নে পৌঁছি, এটা নিয়ে খুশি হই। তাহলে বাকি 40-42 লাখ যদি আপনি অ্যাড করেন, তাহলেও কি আমরা পাকিস্তানের মানুষের এফিসিয়েন্সির সমান হতে পারি না? মানে আপনি যদি রিলেটিভ কম্প্যারিজন করেন, এখন প্রশ্ন জাগে এই রেমিটেন্সের জায়গাটাও যদি আপনি দিব্যিভাবে দেখেন যে বাংলাদেশে আসলে রেমিটেন্স কারা পাঠায় এবং কারা পাঠায় না। আপনি দেখবেন একটা উচ্চ শিক্ষিত যারা সিভিল, তারা উচ্চ পদমর্যাদা, বংশ পরক্রমায় বড়, এই সব মনে করে তাদের যে গোষ্ঠীটা সেটা দিব্যি বাইরে অবস্থান করছে এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে শোষণের হাতিয়ার হিসাবে ব্যবহার করে। এদের মাধ্যমে রেমিটেন্স আসার পরিমাণ খুবই কম। যে রেমিটেন্সটা বাংলাদেশে ঢুকে সবটাই হচ্ছে কিন্তু অল্প শিক্ষিত, যারা দিনমজুর, আমরা যাদেরকে আনস্কিল্ড এবং ল স্কিল্ড বলি। অতএব সেই জায়গাগুলোও রাষ্ট্র কিভাবে কাজে লাগাবে মাথা, আমি আমার দেশের মাথা বাইরে গেলে সে বাইরে বাংলাদেশ থেকে নিয়ে কোনো বিষয় না, তার থেকে আমি বেনিফিট অ্যাক্রু করতে পারছি কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। স্টেট অলওয়েজ কাজ করবে ফর দ্য সেক অফ হিজ ওন ইন্টারেস্ট। অতএব সেই জায়গাগুলোর অভাব, অর্থাৎ রাষ্ট্রের যে বিষয়টা সেটা হচ্ছে শিক্ষার দিক থেকে যদি আপনি চিন্তা করেন একই অবস্থা। এখন আপনি বলছেন ব্যাংকিং সেক্টরের কথা, ব্যাংক সেক্টর এইভাবে লুট হয়ে যায় কিভাবে? তার মানে হচ্ছে রাষ্ট্র প্রশ্রয় দিয়ে ব্যাংক লুট করিয়েছে, সেটা যে সরকারই হোক না কেন। এটা তো আপনি দিব্যি যে কোনো জায়গায়, আমি একজন শিক্ষক, আমার কথা হচ্ছে সত্য কথা বলা এবং স্পষ্ট কথা বলা। এই জায়গা থেকে যদি আপনি বলেন যে এখন 1.5 কোটি 2 কোটি 3 লাখ কোটি টাকা ছিল, এটা 6,44,000 কোটি টাকা প্লাস আরো যদি যোগ করেন 2 লাখ কোটি যোগ হয়, 17 থেকে 18 লাখ কোটি টাকা মোট ক্রেডিট জমা ডিপোজিট। সেখানে যদি এখন ডিসবার্সমেন্টের 10 লাখ কোটি 8 লাখ কোটি টাকায় না থাকে, 40% একটা দেশ টোটাল। এখন যদি ব্যাংকের অবস্থায় দেখেন, আপনি তাকিয়ে বলবেন আসলে কোন ব্যাংকটাকে ট্রাস্ট করব? 5টা একত্রিত করেছে, এটা কোনো সমাধান না, এটা কোনো সমাধান না। আমি বলবো এটা সমাধান না। সমাধান হবে এইটাই যে সার্বিক অবস্থাটা কি, সার্বিক অবস্থা বিবেচনা করে, ইরেসপেক্টিভ অফ স্ট্যাটাস, সেটা গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক। আপনি যদি একটা প্রাইভেট ব্যাংক 73% ডিফল্ট হলে একে যদি মার্জ করে শেয়ার শূন্য করে দিয়ে কাজ করতে পারেন, তাহলে সরকারি ব্যাংকের যার 73%, 90%, তাকে কেন এখনো মার্জ করছেন না? কার জন্য রেখে দিচ্ছেন? পরবর্তী সরকার আসবে তার জন্য রেখে দিচ্ছেন? বিষয়গুলো হচ্ছে কি, সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা বিগত সরকার হোক কিংবা অন্তর্বর্তী সরকার হোক, আমি বলবো যে দৃঢ়তার সাথে রাষ্ট্রের ভালোর জন্য সেই ধরনের সিদ্ধান্তগুলা শক্তি দিয়ে নেওয়া এবং সেটা ইমপ্লিমেন্টেশন করা। আপনি যদি বলেন 4.5 লাখ কোটি, আমি বলবো যে কে বলছে খেলাপি ঋণ? কোনো খেলাপি ঋণ নাই। এত খেলাপি ঋণ থাকলে তো আমি এই মুহূর্তে 500 থেকে 700 মানুষ জেলখানায় দেখতাম যে এরা ব্যাংক লুটের সাথে জড়িত, এদের সমস্ত সম্পত্তি ঘর বাড়ি ক্রোক করা হয়েছে এবং এদের বড় হয়েছে। কথা হচ্ছে কোনো ধরনের অ্যাকশনস নাই, তাদের ঋণ তো পুনঃতফসিলীকরণ হচ্ছে এবং পুনঃতফসিল নামে তো এখন লঙ্কা কাণ্ড চলছে। বলবো যে আলটিমেটলি এটা গিয়ে কোথায় দাঁড়ায়, সেজন্যই পুনঃতফসিল করে জাস্ট এটাকে কোনো ক্রমে ধরে রাখা। সেটাই বলছিলাম, অথচ এসএমই উদ্যোক্তারা যেটাই তাদের লোন পাচ্ছেন না। থার্ড যে বিষয়টা হচ্ছে, দেখেন সেক্টর, আপনি যখন এই রাষ্ট্রের কল্যাণের দিকের কথা বলবেন যে আমি স্টেটের কল্যাণ চাই, আপনি কি ধনী ব্যক্তিটার কল্যাণের কথা চিন্তা করবেন না গরিব প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করবেন? সব সময় আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কথা ছিল। রাষ্ট্রের সকল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস যদি বিশ্লেষণ করেন টুয়ার্ডস, আমরা বলবো দরিদ্রদের দিকে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন একটা ইন্ডাস্ট্রির দিকে, ইন্ডাস্ট্রিয়াল এক্সপানশন, বাংলাদেশের যদি হিস্টোরিক্যাল 54 ইয়ার্সের গ্রোথ
এবং কন্ট্রিবিউশন টু জিডিপির কথা দেখেন, তাহলে কন্ট্রিবিউশন টু জিডিপি যেটা এগ্রিকালচারাল ছিল এইভাবে ডাউনওয়ার্ড হচ্ছে এবং ইন্ডাস্ট্রি এইভাবে আপওয়ার্ড হচ্ছে, দুইটা ক্রস ডিমান্ড এবং সাপ্লাই কার্ভের মতো হয়। বিষয়টা হচ্ছে যখন ইন্ডাস্ট্রির দিকে যাচ্ছে তার মানে বাংলাদেশের যে ডেভেলপড কান্ট্রির যে স্ট্রাকচার তার পথে যাচ্ছে। এখন সেই শিল্পায়নের পথে গেলে সেই শিল্পায়নকে সাস্টেইনেবল করতে হলে পৃথিবীর উন্নত দেশের কি করেছে তার এক্সাম্পল কি? ফর এক্সাম্পল, আপনি যদি জার্মানির কথাই চিন্তা করেন, যুদ্ধ বিধ্বস্ত দুইবারের অনেকবারের, কিন্তু তারপরেও এত শক্তিশালী স্ট্রং ইকোনমি কিভাবে? তারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় হচ্ছে এসএমই, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজকে। তাদের যে ডেভেলপমেন্ট মডেল, কথা হচ্ছে যে আপনার পিছনে যদি অথবা যদি পায়ের নিচের বেস যদি শক্ত না হয় তাহলে আপনি সামনের দিকে কিভাবে উঠবেন? অতএব স্ট্রং বেজের জন্য আসলে আমরা বলি যে আমাদের ল্যাগ, যেটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, সো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যত শক্ত হবে তত আলটিমেটলি ইন্ডাস্ট্রিয়াল এক্সপানশনের দিকে যাবে এবং সেই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যেটা হচ্ছে আমাদের সার্বিক যে প্রবৃদ্ধি সেটাকে সহায়ক এবং সাস্টেইনেবল করবে এবং ধরে রাখতে সক্ষম হবে। আর তার পরিবর্তে এক্সপানশন যখন চিন্তা করবেন তখন প্রকৃতপক্ষে বলবেন এই এক্সপানশনের কারণেই তো, ইন্ডাস্ট্রিয়াল এক্সপানশন হলেই তো এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে, সেটা টেকনিক্যাল পিপল হোক অথবা সাধারণ হিউম্যান রিসোর্স হিসাবে যে কোনো জায়গায় কাজে লাগবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেটা এনাম স্যার স্পষ্টভাবেই বলছেন, যে বিষয়টা হচ্ছে তাহলে আমাদের এই আনএমপ্লয়মেন্টটা কেন যেন স্ট্যাগনেন্ট হয়ে গেল, বিষয়টার কারণ কি? কারণ হচ্ছে প্রথমত আপনি যে ব্যাংকের উদাহরণ দিলেন, এই 6.5 লাখ কোটি টাকা যদি সত্যিকার অর্থেই বাংলার মাটিতে প্রকৃতভাবে বিনিয়োগ হতো তাহলে কি পরিমাণ এমপ্লয়মেন্ট হতো, কি পরিমাণ জিডিপিতে প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করত। সেই প্রবৃদ্ধি যখন ধাক্কা দিত কার্ভের মধ্যে তখন দেখতেন যে আমার এগ্রিগেট সাপ্লাই কার্ভ কোন দিকে যেত। তার মানেই হচ্ছে আপনার এই যে এক্সপানশন, এগ্রিগেট সাপ্লাই কার্ভের যে এক্সপানশন, সেটা তো আজকের মূল্যস্ফীতিকে অনেক কমিয়ে রাখতে সহায়ক ভূমিকা পালন করত। আজকের মূল্যস্ফীতির জন্য তাহলে মূলত প্রধানত দায়ী কি? যেটা হচ্ছে ব্যাংক লুট। তার মানে হচ্ছে এই অল্প কয়েকজন মানুষের জন্য আজকে এই মূল্যস্ফীতির বোঝা বহন করতে হচ্ছে কিন্তু এই 18 কোটি মানুষের। অতএব এবং সার্বিক যে অব্যবস্থাপনা আর্থিক খাতের, একটা আর্থিক খাতের শৃঙ্খলা, একটা অর্থনীতির আপনি যে বিষয়টা আজকে বলছেন যে এটাকে ধরে রাখা, এই যে প্রবৃদ্ধি ধরে রাখা, এই বিষয় সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেই জায়গাটাকে যখন আপনি একেবারে নরভরে একেবারে কঙ্কাল সার করে ফেলবেন তখন প্রকৃতপক্ষে তো একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে আমরা পড়ে গিয়েছি। পাশাপাশি এইখানে যে বিনিয়োগের কথাটা বললেন, বিনিয়োগ নীতিটাও আমাদের জন্য খুব জরুরি। আসলে আমাদের বিনিয়োগ নীতি যেগুলো আছে বিক্ষিপ্তভাবে, তো আমাদের যে জাতীয় এবং আন্তর্জাতিক পার্সপেক্টিভ থেকে একটা বিনিয়োগ নীতি থাকা দরকার, যেটার ভিত্তিতে, যে নীতিটাকে অনুসরণ করে আমরা সেই বিনিয়োগগুলোকে জেনারেট করব, সেটাকে সাস্টেনেবল জায়গায় নিয়ে যাব। ওইরকম কোনো বিনিয়োগ নীতিও কি আমরা গত 54 বছর এই জাতি পেয়েছে কিনা? না, দেখেন বিনিয়োগ নীতির ক্ষেত্রে আমাদের নীতি পরিবর্তনশীল এবং খুব দ্রুত পরিবর্তনশীল, এবং সেটা হচ্ছে পাওয়ার যেদিকে কাজ করে সেই দিকে নীতি যায়। যেমন ব্যাংকের ক্ষেত্রেও ডিরেক্টরশিপের চেঞ্জগুলো আপনারা জানেন কিভাবে, কখন, কাদের মাধ্যমে ইনফ্লুয়েসড হয়েছে, এখন কিভাবে ইনফ্লুয়েসড হচ্ছে। হয়তো সামনেও আমরা একই ধরনের প্রত্যাশা, ভালো সবসময় প্রত্যাশা করি, কিন্তু দেখা যাচ্ছে যে বারবার এই জনগণ প্রতারিত হচ্ছে। যেমন ইনভেস্টমেন্ট পলিসির ক্ষেত্রে এখন বাংলাদেশে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হিস্টোরিক্যালি লো, তারপরেও একটা পটেনশিয়াল স্কোপ। যেমন আপনি যদি আজকে ভিয়েতনামের সাথে বাংলাদেশের তুলনা করেন, ভিয়েতনাম কত পিছনে ছিল এবং সেই জায়গাটায় আজকে কিভাবে আসছে। এবং জাস্ট রাইট নাও এই মুহূর্তে যদি চিন্তা করেন মনে হবে এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সমস্ত কিছুর সেন্ট্রিক হচ্ছে ভিয়েতনামে, এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। অতএব বাংলাদেশের এখন একটা বড় সহজ উপায় হচ্ছে কি, আমরা আসলে পৃথিবীর সকল ইনফরমেশন অতি দ্রুত জানতে পারি, কিন্তু ইনফরমেশনগুলোকে ইউটিলাইজ করা, স্টেট তার কল্যাণের জন্য ব্যবহার করা এবং তার মাথা দিয়ে ব্যবহার করা। বিষয়টা হচ্ছে আপনি রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে গেলেন, কথা বললেন এক জিনিস, আর আপনি ভিতরে ঢুকে বিশ্লেষণ করে প্রেসিডেন্স তৈরি করে কথা বললেন, দ্যাটস ক্রিয়েটস ডিফারেন্ট স্টোরি। অতএব সেই জায়গাগুলায় যে শিক্ষিত, যে জানে, তার প্রতি তো রাষ্ট্রই আসলে স্টেটই নেগলিজেন্স হিসাবে দেখে। অতএব রাষ্ট্র যন্ত্রগুলো যখন ধরেন বিশ্ববিদ্যালয়ের সাথে
সচিবদের এই সম্পর্ক থাকে না। আমি স্পষ্টই বলতেছি। তো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার সারাদিন লেখাপড়া করে কোথায় ব্যবহার করবে? সচিবরা ইমপ্লিমেন্টেশন করে কি ইমপ্লিমেন্টেশন করবে? তার নলেজটা কোত্থেকে জেনারেট হবে? ওয়াই ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি ইজ ফর দ্য ক্রিয়েশন অফ নলেজ, রাইট? সো আমার নলেজ ক্রিয়েশন যদি ইফ আই হ্যাভ নো স্কোপ টু ইউটিলাইজ, তাহলে আমি ওয়াই আই শুড স্টাডি, ওয়াই আই শুড ডেভেলপ মাইসেলফ। বিষয়টা হচ্ছে রাষ্ট্রের এই যে আমাদের যে ইন্টার কোঅপারেশন অথবা ধরেন একজন আরেকজনের সহযোগী হিসাবে কাজ করা প্রতিষ্ঠানের সেই জায়গাগুলাই কেমন যেন এক বিচ্যুতিও হয়ে যাচ্ছে, এবং এই যে একাকিত্বের মধ্যে পড়ে গেছে সেই জায়গাগুলার কারণেও কিন্তু বাংলাদেশের যে উৎকর্ষতার জায়গা ছিল সেগুলা ভেঙে পড়ছে। পলিটিক্যাল পার্টির ইনস্টিটিউশনের সাথে রাজনীতিবিদদের সাথেও আমাদের কথা শুনবে রাজনীতিবিদ, সেই কালচারেও নাই। এখন একজন পলিটিশিয়ান মনে করে হি নোজ এভরিথিং, হি নোজ ইন্টারন্যাশনাল ইকোনমিক, হি নোজ ফিনান্স, পাবলিক ফাইন্যান্স, এভরিথিং হি নোজ। তাহলে বিষয়টা হচ্ছে তখন সে ভাবে না যে আমার চেয়ে কেউ জ্ঞানী আছে অথবা দেশের ভালোর জন্য। অতএব দেশপ্রেমটা আসলে সার্বিক অর্থেই যদি যে শ্রেণীতে শাসন এবং শোষণ করে সেই শ্রেণীটার যদি অর্থ বিত্ত এবং বাহিরের জগতের সাথে এদের রিলেশন দেখেন, তখন তারা কি দেশটাকে শুধুমাত্র কি থেকে ব্যবহার করার জন্য নাকি অন্যভাবে ব্যবহার করছে, এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট হয়ে যায়। অতএব এই জায়গাটা যেদিন ঠিক হবে, পার্লামেন্টে যাদের থাকবে, যখন দেখা যাবে যে কারো দ্বৈত নাগরিকত্ব নাই, কারো বাইরের কোনো পাসপোর্ট নাই, তখন বোঝা যাবে যে এরা সত্যিকার অর্থেই বিদেশে পালাবে না। এখন একটা দেশে গন্ডগোল হওয়া মাত্র, ধরেন 5ই আগস্ট হওয়া মাত্র সমস্ত মন্ত্রী বাইরে চলে যেতে পারে, কিভাবে সম্ভব? তাহলে প্রত্যেকেরই আরেকটা পাসপোর্ট রেডি থাকে, ভিসা রেডি থাকে, তাহলে প্যাট্রিয়টিজম এবং প্যাট্রিয়টিক ম্যানার্সটা কোথায় রিফ্লেক্টেড হয়? একদম আপনার সাথে সম্পূর্ণরূপে আমি একমত। আর যতক্ষণ পর্যন্ত আমার যেটা ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে এই প্যাট্রিয়টিজম আমাদের মধ্যে সামষ্টিকভাবে ডেভেলপ না করবে, কোনো নীতি আসলে কার্যকর হবে না। ওই নীতির মধ্যে আমরা শুভঙ্করের ফাঁকি খুঁজতেই থাকব। তো এনাম স্যারের কাছে আমার আরেকটা জানার আগ্রহ, সেটা হলো যে এই যে আমাদের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, মুদ্রাস্ফীতির বর্তমান যে চিত্র, আমরা কিন্তু একটা চাপের মধ্যে ইতিমধ্যেই আছি। তো আমাদের ক্রয় ক্ষমতা প্রতিনিয়তই কমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এই 2025-এর শেষে এসে দাঁড়িয়ে আপনি কি পরামর্শ রাখবেন যে এই বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? এটা তো মুদ্রাস্ফীতি তো একভাবে হয় না, হঠাৎ করে হয় না, নানা দিক থেকে আসে। এখন আমার যদি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কমে যায় কিন্তু আমার ইকোনমিতে ডিমান্ড রয়ে গেছে, মুদ্রাস্ফীতি বাড়বে। আমার যদি উৎপাদন এগ্রিকালচার প্রোডাকশন ফল করে, আমার ডিমান্ড আছে, মুদ্রাস্ফীতি বাড়বে। সো তো এটা একটা দিক। আরেকটা দিক যেটা হচ্ছে যে এক্সচেঞ্জ রেটে যদি পরিবর্তন আসে, তার জন্য কিছুটা সব মূল্যস্ফীতি কিন্তু এক্সচেঞ্জ রেট থেকে আসে না। আমাদের এটা একটা ভ্রান্ত ধারণা, আমরা মনে করি মূল্যস্ফীতি সবই এক্সচেঞ্জ রেট থেকে আসে। আনসার হচ্ছে তা না। যেমন ধরেন পেট্রোলের দাম উঠা নামা অনেক বাড়ে, কিন্তু আমরা তো দাম বাড়াই না পেট্রোল পাম্পে। অতএব পেট্রোলের দাম উঠলে আমার রিজার্ভে আঘাত পড়ে, কিন্তু আমার মূল্যস্ফীতিতে কোনো আঘাত পড়ে না। সুতরাং এটা একটা কমন মিস্টেক, আমাদের সবারই ধারণা যে চট করে মূল্যস্ফীতি এক্সচেঞ্জ রেটের সাথে জড়িত। আমার কাছে মনে হচ্ছে না এটা সত্য এটা। এবং আমরা যদি ফুড ইম্পোর্টও ধরি, আমরা খুব বেশি যে ফুড ইম্পোর্ট করি তা না, আমাদের অধিকাংশ ফুড দেশে উৎপাদিত হয় আসে। মানে আপনি যদি মনে করেন আইসক্রিমের জন্য মূল্যস্ফীতি বাড়ে কিনা, আনসার হচ্ছে সিপিআইতে আইসক্রিমের ভ্যালু খুব ছোট, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। সুতরাং এটা একটা ভ্রান্ত ধারণা। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আগামী 3 মাসে মূল্যস্ফীতি এই যেভাবে আছে এর থাকবে অথবা বাড়বে। টেকনিক্যালি কমার কথা বলতে জানুয়ারি মাসে আমাদের সবচেয়ে কম মূল্যস্ফীতি থাকে, কারণ আমাদের সবজিগুলো নামে, মার্কেটে সাপ্লাই বাড়ে। এবার যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে, তার মানে আমাদের টাকার খরচও বাড়বে। সো টাকার খরচ বাড়লে মানুষের চাহিদা বাড়বে, সুতরাং মূল্যস্ফীতি মোটামুটি এই পর্যায়ে থাকবে। এটা হচ্ছে এই মুহূর্তে ধারণা। মূল্যস্ফীতির এটাকে জোর করে কমানো খুব ডিফিকাল্ট হবে। এটা হচ্ছে আমার। আপনি বলতে পারেন ইন্টারেস্ট রেট কমালে এটা কিছুটা ইজ হতো, বাট অনলি ফর দ্য ইনভেস্টার, আর বাইরে কারোর জন্য হতো না, অনলি ফর দ্য ইনভেস্টার হতো। আর এই মুহূর্তে ইনভেস্টমেন্ট হবে না আনটিল দ্য ইলেকশন ইজ ওভার।
অতএব এই মুহূর্তে গভর্নমেন্ট চুপচাপ বসে থাকবে, কারণ এখন টাকা আসবে বাজারে। বাজারে টাকা আসা মানে ডিমান্ড বাড়বে, যে লোক যেটা কিনতে চায় নাই। এই যে সেদিন প্রথম আলোতে লুট হলো, তারপরে সে গিয়ে ফ্রিজ কিনছে। So আপনি বুঝতে একটা পারতেছেন, ফ্রিজ কিনেছে, টিভি কিনেছে, TV কিনেছে। আর 50,000 টাকা নগদ পাওয়া গিয়েছে। তো তার মানে বুঝতে পারতেছেন মানুষের হাতে টাকা আসলে সেই জিনিসগুলো খরচ করবে এখানে। সো এই খরচ করা মানে হচ্ছে, যদি উৎপাদন দেশের মধ্যে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় তাহলে মূল্যস্ফীতি হবে, কারণ প্রোডাকশন তো করতে হবে। আপনার ডিমান্ড বাড়তেছে কিন্তু আপনি সাপ্লাই বাড়তে পারছেন না। সুতরাং এটা আমি মনে করি না এর চেয়ে বেশি খুব ইমপ্রুভ করবে আনটিল নেক্সট মার্চ এপ্রিল। মার্চ এপ্রিলের ভয়টা হচ্ছে সেই সময়ে অ্যাকচুয়ালি ইকোনমিতে একটু আস্তে আস্তে ইনফ্লেশন বাড়তে থাকে। আমাদের ইনফ্লেশন জুলাই মাসে গিয়ে হাইয়েস্ট হয়, জুলাই অগাস্টে হাইয়েস্ট ইনফ্লেশন হয়। সুতরাং ওটা বাড়তে থাকবে। ওই সময়ে ইকোনমিতে পরিবর্তন আসবে, আমরা আশা করব ততক্ষণে ইনভেস্টমেন্ট বাড়বে, সাপ্লাই সাইডে চেঞ্জেস আসবে, সেটা আমি চিন্তা করছি সেভাবে। সুতরাং আমি এটাকে আপনি কোনো কি বলা যাবে, কোনো ধরনের জাদু নাই কারো কাছে যে এটাকে কমাতে পারবেন। এখন এর মধ্যে আপনি বলতে পারেন যে এর মধ্যে যদি বেতন বাড়ে মূল্যস্ফীতি আবারও বাড়বে। সুতরাং অনেকগুলো ট্র্যাপ আছে, এগুলো অনেকে মনে করতেছে এটা সলিউশন, কিন্তু সলিউশনের সাথেও মূল্যস্ফীতি কিছুটা জড়িত আছে। এবং সুতরাং আমি এখন মনে করি আমাদের আপনার প্রথম কথায় যাওয়া, আমাদের মূল কাজ হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি করা। এটা আমাদের প্রথম দায়িত্ব, কারণ আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে যত দিন যাচ্ছে, বিশেষ করে শ্রমিক আনরেস্ট হওয়ার ফলে ইন্ডাস্ট্রিগুলোতে আমাদের রুলগুলো কিন্তু এমনভাবে তৈরি হচ্ছে, দেখেন খেয়াল করে, ইউরোপ এখন ইভি থেকে সরে আসতেছে। তারা কিন্তু এই প্যারিস এগ্রিমেন্ট এখন আর চিন্তা করছে না, তারা ভাবতেছে যে কিভাবে ইকোনমিকে রক্ষা করা যায়। ইউক্রেন যুদ্ধের পরে তাদের এখন ফান্ডামেন্টাল, আজকে জার্মানির অপোজিশন বলছে জার্মান ফার্স্ট নীতি। মানে আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে দেশকে আগে চিন্তা করে চিন্তা করা। আমরা যদি মনে করি দেশের বাইরে চিন্তা করবো, আমার মনে হয় না দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। যেটা বলছেন সাধু সাহেব, যেটা বলছেন, কয়েকটা ইন্টারেস্টিং জিনিস বলছেন যে আমার এখানে রেমিটেন্স পাচ্ছে না। আনসার হচ্ছে আমি তো ওই রকম স্কিল লোকও পাঠাই না। আমি যে লোকগুলোকে পাঠাই আর অত্যন্ত লোয়ার লেভেল, এবং এই জায়গা থেকে আমরা সরে আসতে পারতেছি না। আর আমাদের যারা মিডল ইস্টের বাইরে যাচ্ছেন, এই অঞ্চলের বাইরে যাচ্ছেন, তারা তো মা বাবাকেও নিয়ে চলে যাচ্ছে, তারা তো উল্টো রেমিটেন্স নেয়, এই দেশে সম্পত্তি বিক্রি করে তারা টাকা পাঠায়, কাজে তারা তো আমাদের টাকা আনে না। যদি খেয়াল করে থাকেন, গত সরকারের শেষের দিকে একটা ভাইব ছিল যে আমেরিকা হঠাৎ করে রেমিটেন্স পাঠানো শুরু করছে। এটা অনেকেই ধারণা, এবং আমরা নিজেরা ইকোনমিক্স হিসেবে অবাক হয়েছে, হঠাৎ করে আমেরিকা থেকে রেমিটেন্স। পরে যা জানা গেল সেটা হচ্ছে এটা আমেরিকান রেমিটেন্স না, এটা মিডল ইস্টের রেমিটেন্স। টাকাটা আসছে আমেরিকান কি বলা যাবে মিডলম্যানের মাধ্যমে, ভায়া মিডিয়াম। সুতরাং টাকাটা ওখান থেকে ওখানে গেছে, ওখান থেকে আসছে, আমরা মনে করছি আমেরিকা, বাট এগুলো সব মিডল ইস্টের রেমিটেন্স আসছে। সুতরাং যদি চিন্তা করেন, আমাদের এখন কর্মসংস্থান বাড়ানোটা প্রধান কাজ, এবং এই কর্মসংস্থান বাড়ানো দুই রকমের। একটা হচ্ছে শ্রমিক শ্রেণীর জন্য, দরিদ্রদের জন্য কর্মসংস্থান, আরেকটা হচ্ছে যারা এডুকেশন থেকে বেরিয়ে যাচ্ছে তাদের জন্য কর্মসংস্থান, সার্ভিস সেক্টরে সার্ভিস সেক্টরে কর্মসংস্থান যদি আমরা না বাড়াতে পারি, তাহলে যে আন্দোলন আমরা দেখলাম 24-এ আবার হবে। কারণ এইরকম এই পরিমাণ ছেলে মেয়ে যারা শিক্ষিত হয়ে বেরোনোর পরে, শিক্ষিত হওয়া বলতে হচ্ছে ডিগ্রি নিয়ে বেরোচ্ছে, বেরোনোর পরে যদি চাকরি না খুঁজে পায়, এখন এই চাকরি যদি সরকার সব দিতে পারবে? আনসার হচ্ছে না। তাহলে সরকারকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিনিয়োগ আনতে হবে ইকোনমিতে। বিনিয়োগ দেশ থেকে আসতে হবে, বিদেশ থেকে আসতে হবে। দেশি উদ্যোক্তা যদি বিনিয়োগ না করে, বিদেশিরা আসবে না। স্যার, এখানে একটা ছোট্ট জিনিস, এই কথার প্রসঙ্গ ধরে, যেভাবে স্যার আমাদের এক্সটার্নাল ডেট টু জিডিপি রেশিও বেড়ে যাচ্ছে, আমার যতটুকু জানা আছে 23 সাল পর্যন্ত 22%-এর উপরে ছিল। হ্যাঁ, তো এখন হয়তো এক্সটার্নাল ডেট না, এক্সটার্নাল খুব বেশি না, এটা সব মিলিয়ে, মানে এখন আমাদের সব মিলিয়ে 100, সব মিলিয়ে আমরা 30-40%-এর মতো, কিন্তু এটা ডোমেস্টিক ডেট অধিকাংশ। কারণ আমি এক্সাম্পল দিচ্ছি, আমাদের টোটাল ডেট সার্ভিসিং এক্সটার্নাল অ্যাবাউট $2 to $3 billion, হুইচ ইজ ভেরি স্মল। সো এক্সটার্নাল ডেট নিয়ে অতটা আমি চিন্তা করবো না। এটা আমাদের অনেকেই ভুল করছে, কয়েকদিন আগেও পত্রিকায় এসেছিল, আমি নিজে এটা ঘেটে দেখলাম যে এটা এত টাকা হওয়ার কথা না, কারণ আমরা $2 to $3 billion
সার্ভিসিং। আচ্ছা। কিন্তু বাকিটা কোথায়? বাকিটা হচ্ছে আমার সঞ্চয়পত্রে, আমার গভর্নমেন্ট যে লোন নিচ্ছে, গভর্নমেন্টের ডেট অনেক বাড়ছে, গভর্নমেন্টের এক্সটার্নাল ডেট না, গভর্নমেন্ট পাবলিক ডেট বাড়ছে। এখন আমি যদি ইনভেস্টমেন্ট ইকোনমিতে না আনতে পারি তাহলে কর্মসংস্থান হবে না। সেটাই বলছি স্যার, এই যে ইনভেস্টমেন্ট আনার জন্য আমাদের সেক্টর ভিত্তিক পলিসি আনা উচিত। মানে আমি একটা এক্সাম্পল প্রায়ই বলি এটা বোঝার জন্য, যে আমাদের দেশে এই মুহূর্তে কম্পিউটার সায়েন্সের সবচেয়ে বেশি ছাত্র, বিজনেসের পরেই ছাত্র সংখ্যা কম্পিউটার সায়েন্সে। তার মানে আমি দুটো জিনিস দেখতেছি, একটা হচ্ছে বিজনেসে গ্র্যাজুয়েট প্রচুর, আর একটা হচ্ছে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট প্রচুর। কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েটকে চাকরি দেওয়ার জন্য আমরা কিন্তু কোনো ধরনের পলিসি আনিনি। আমাদের এখানে গুগল আসে নাই, আমার এখানে আমাজন আসে নাই, আমার এখানে যতগুলো কোম্পানি আসার কথা কেউ আসে না। আসছে না কেন? অথচ আমরা আইসিটি পার্ক করার চিন্তা করছি, কিন্তু আমরা পলিসি বদলাই নাই। আইসিটিতে ইনভেস্টমেন্ট আর চামড়া শিল্পী ইনভেস্টমেন্ট এক জিনিস না। সো আমাদের এই সেক্টরাল পলিসিগুলোকে ডিজাইন করা উচিত, এবং এটা করতে সময় লাগবে, কিন্তু এটা করতে হবে। এবং এই জায়গায় আমরা অনেক সময়, যেমন আমাদের দুর্নীতির একটা বড় সেক্টর কিন্তু আইসিটি ছিল। মানে বুঝতে হবে যে আমরা আসলে মানে যেভাবে কাজটা করেছি ইকোনমিতে, সেটা হচ্ছে দেশকে বাদ দিয়ে, যেটা বলতেছিলেন দেশকে বাদ দিয়ে নিজের দেশপ্রেম নাই। আমি সম্পূর্ণভাবে চেষ্টা করছি নিজে কত তাড়াতাড়ি রিটার্ন পাবো, এবং নিজে শুধু তাড়াতাড়ি রিটার্ন পাবো না, তাড়াতাড়ি রিটার্ন নিয়ে দেশের বাইরে চলে যাব। এরকম একটা পরিস্থিতিতে আমার মনে হয় প্রথম আমাদের কালচার করা উচিত দেশাত্মবোধ। যেটা আরেকটা জিনিস যেটা বললেন যে বিদেশি নাগরিকত্ব, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। আমাদের দেশে বিদেশি নাগরিকত্বের যে পরিমাণ শক্তি আছে, দেশি নাগরিকের এত শক্তি নেই। ওই অনেকটা অতিথি পাখির মতো, বিদেশ থেকে পাখি আসে, তাকে রাখার জন্য আমি খুব চেষ্টা করি। আমার দেশের যে পাখিগুলো নষ্ট হয়ে যেতেছে, এটা নিয়ে কিন্তু আমাদের কোনো গায়ে ব্যথা নেই। এক্স্যাক্টলি কাণ্ড। তার মানে সবগুলো লোক এখন চিন্তা করছে যে দেশ থেকে চলে যাওয়া। আমার বাচ্চারা, ইউনিভার্সিটির ছাত্ররা, তাদের প্রধান চিন্তা হচ্ছে স্যার আমাকে একটা রেফারেন্স দেন, কোনো রকমে আমি দেশের বাইরে চলে যাব। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির পরিবর্তন লাগবে, এবং পলিসিতে রাষ্ট্রনায়কত্ব যদি কেউ চিন্তা করে, তাহলে মাথায় আসতে হবে যে না, আমি দেশকে সেই দিকে ধাবিত করব যাতে দেশে থাকার জন্য মানুষের চিন্তাটা আসে, দেশের থেকে যেন আমি কিছু করতে পারি। এবং সেই কারণে পলিসি ওয়ার্ল্ডে পরিবর্তন। এখন পলিসি ওয়ার্ল্ড বলতে যদি আমি মনে করি বিনিয়োগ পলিসি, আনসার হচ্ছে শুধু বিনিয়োগ পলিসি তো হবে না। আমি দেশে বিনিয়োগ করলাম, কিন্তু আমি টাকা নিতে পারলাম না। বিদেশ থেকে যারা এখানে বিনিয়োগ করে, সে কিন্তু প্রফিট নেবে, কিন্তু আপনি প্রফিট নেওয়ার ক্ষেত্রে নানা রকমের প্যাচ দিচ্ছেন। তখন সে বলবে যে ভাই ওখানে যাবা না। বলে কেন? আমি এমনও পেয়েছি, এক উদ্যোক্তার সাথে আমার কথা হচ্ছিল, সে বলল সে ইন্দোনেশিয়াতে চামড়া শিল্পের শু ইন্ডাস্ট্রি করছে। আমি বললাম তুমি ইন্দোনেশিয়াতে করতেছো কেন? তুমি ইন্ডিয়া, আমি বাংলাদেশ ইচ্ছা করে বললাম না, বললাম তুমি ইন্ডিয়াতে করো না কেন? বলে দেখো ইন্ডিয়াতে আমরা অ্যানালাইজ করে দেখছি যে ইন্ডিয়ার পলিটিশিয়ানরা যতদিন আমি ইনভেস্ট করব ততদিন আমার পক্ষে, যেদিন আমার প্রফিট হবে ততদিন তারা শ্রমিকের পক্ষে চলে যাবে। তার মানে ইনভেস্টমেন্ট পরিস্থিতি, আমরা যেটা বলি যে ইকোনমিকে ট্রাস্ট করা। আজকের খবরটা বোঝার জন্য বললাম এই কারণে যে ইউরোপে যে এখন অনেকটা কিন্তু তাদের মধ্যে গন্ডগোল চলতেছে। কেন গন্ডগোল চলছে? যে তারা হঠাৎ করে ইকোনমিতে ট্রাস্ট ফ্যাক্টরটাকে কমিয়ে ফেলছে। মানুষ এখন বিশ্বাস করতে পারতেছে না ইউরোপে টাকা রাখা যাবে। বলে কেন? বলে রাখলে তারা কনফিসকেট করে ফেলবে, তারা নিয়ে নেবে। এই যে ট্রাস্ট হারিয়ে ফেলছে, মানি এখন মুভ করে চলে যাচ্ছে অন্য জায়গায়। আজকে পৃথিবীতে নতুন 3টা মানি হাব হচ্ছে, মনিটারি হাব হচ্ছে। একটা হচ্ছে দুবাই, একটা হচ্ছে সিঙ্গাপুর, আর একটা হচ্ছে হংকং। এরা সবাই সব টাকা নিয়ে চলে আসতেছে। তার মানে তারা বুঝতে পারছে একটা ইকোনমি স্ট্রাকচারে শুধু একটা পলিসি নেই, সে ওভারঅল ট্রাস্ট। আপনি শুরুতে বলছিলেন আমার এতগুলো ব্যাংক নষ্ট হলো, উনি বলছিলেন যে আমার 500 লোক তো জেলে থাকার কথা ছিল। আনসার হচ্ছে আমাদের 500 লোকের মধ্যে শুধু কি ওই যে টাকা নিছে তাকে দায়ী? যিনি টাকা দিয়েছেন উনি এক্স্যাক্টলি, যারা গেটকিপার তাদের তো দায়িত্ব আছে। এখন যারা টাকা দিল ব্যাংক থেকে, তাদের কাউকে আমি ধরলাম না। এইটা তো আপনি আসলে টাকা আরো যাওয়ার ব্যবস্থা করবেন। কারণ হচ্ছে আপনি বলছেন যে ভবিষ্যতে আরো টাকা দাও, ওই আমি তো শুধু ধরবো যে নিয়ে গেছে তাকে, তোমাদেরকে ধরবো না। এইভাবে ইকোনমি মুভ। আর গেটকিপার তো একজনও না,
একাধিক গেট কিপার থাকে, এতগুলো গেট দিয়ে এন্ট্রি করে সে কিভাবে টাকাগুলো পাচার করলো সেই জবাবদিহিতার মধ্যে তাদেরও আসা দরকার। স্যার, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই ছোট্ট করে, সেটা হলো যে এই যে এখন ক্রয়াদেশগুলো বাতিল হচ্ছে, যেটা আপনি বললেন স্যার, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট বা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত হয়তো এইভাবেই সাস্টেইন করতে হবে। এই ক্রয়াদেশগুলো বাতিল যেগুলো হচ্ছে, নতুন করে বিনিয়োগ আসছে না, এটা স্যার আপনার কি মনে হয় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার পরে, ওই যে যেটা বলছিলেন সম্ভবত জুন জুলাই পর্যন্ত এইভাবেই চলবে, তারপরে ঠিক হবে? তাই এতদিনে যারা ক্রয়াদেশ বাতিল করবে তারা তো বসে থাকবে না, এরা কেউ ভিয়েতনামে যাবে, কেউ চায়না যাবে, ইন্ডিয়া যাবে, তারা কি আবার ব্যাক করবে কিনা, বিশেষ করে গার্মেন্টের যারা আমার আছে? কাছে এই গার্মেন্টসের এই সমস্ত নিউজ পুরোটা আমি বিশ্বাস করি না। আপনাকে আমার হিসাবটা বলি, আমার এখান থেকে ক্রয়াদেশ ভিয়েতনামে যাবে না, কারণ ভিয়েতনামের অ্যাভারেজ প্রাইসিং আমার 4 গুণ, অনেক বেশি। তারা ভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট করে, সুতরাং এইগুলো আমরা দোয়া করি। ইন্ডিয়া বা চায়না, ইন্ডিয়াতেও যাবে না। আমার যে প্রথম বুঝতে হবে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এক্সপোর্টার আমরা। আমার এখান থেকে ক্রয়াদেশ বাতিল করে এরকম আরো 100টা ফ্যাক্টরি খুঁজে পাওয়া পৃথিবীতে এত সোজা না। আর ভিয়েতনামে তারা যে প্রোডাক্ট বিক্রি করে আমরা একই প্রোডাক্ট বিক্রি করি না। অতএব আমি এই ধরনের এগুলো বলা পলিটিক্যাল কথা মানে এই কারণে বলছি, এটার মাধ্যমে সরকারের কাছ থেকে আরো কিছু সুযোগ আদায় করার কথা। তবে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই মুহূর্তে ক্রয়াদেশ বাতিল মধ্যে কিছু আনসার্টেনিটি ইলেকশনের জন্য আছে। অনেকে ভাবতেছে যে মার্চ মাসে যদি ডেলিভার না হয় তাহলে আমার বিজনেসটা মার যাবে, সুতরাং তারা কিছুটা রিশাফল করবে। তো তার মানে আমার পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত কিছুটা আপনি আশা করবেন, কিন্তু একেবারে জিরো হবে না। হ্যাঁ, কারণ নেক্সট সিজন কবে আপনি খেয়াল করেন, আপনার উইন্টার সিজনের ডেলিভারি কিন্তু আমরা দিয়ে অলরেডি ডান। নেক্সট সিজন আসবে এপ্রিল মাসে। এপ্রিলে প্রোডাক্টটা যাবে, এই প্রোডাক্টটা ক্রয়াদেশ আসবে জানুয়ারি পর্যন্ত, জানুয়ারি পরে থাকবে না। অতএব জানুয়ারি পর্যন্ত যদি আমরা স্টেবিলাইজ করে ফেলি তাহলে ক্রয়াদেশ ব্যাক করবে। সো আমি এতটা চিন্তিত না। এই সমস্ত ক্ষেত্রে আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রির নিউজগুলোকে যদি অ্যানালাইজ করি তাহলে দেখবেন যে প্রত্যেক সরকার সময়ে তারা এই ধরনের নিউজ তৈরি করে, এবং তৈরি করে কখন এগুলো তৈরি করার এই ক্রয়াদেশের সাথে টাকা পাচার জড়িত, যে আমি ওখানে টাকার অর্ডার দিয়ে দিছি, এত টাকা আমি ইম্পোর্ট করে ফেলছি, এখন তো আমার ক্রয়াদেশ বাতিল, আমি ওটা বাতিল করেছি, অত দিনের টাকা আমি পাঠাই দিচ্ছি। সুতরাং এগুলো অনেকগুলো সেক্টর এটার সাথে জড়িত। লজিক হচ্ছে যে আমি নভেম্বরের মধ্যে আমার সব ক্রয়াদেশ চলে আসছে, যেগুলো ডিসেম্বরে চলে গেছে অলমোস্ট অক্টোবরের সময়। তারপরে তো খুব বেশি ক্রয়াদেশ আমি আশা করি না। আমি ক্রয়াদেশ আসলে 3 মাস আমার ফ্যাক্টরি চলে, পরবর্তী ক্রয়াদেশ আসবে জানুয়ারিতে, 3 মাস ফ্যাক্টরি চলবে। এর মধ্যে কিছু অন্য প্রোডাক্টস চলে, মানে প্রোডাক্টসে তো ভেরিয়েশন আছে, অতএব ডিজাইন ভেরিয়েশন আছে, স্টাইল ভেরিয়েশন আছে। অতএব এগুলো নিয়ে আমি অতটা চিন্তিত না, কারণ আমাদের প্রতি বছর এক্সপোর্ট বাড়ছে। ক্রয়ের যদি বাতিল হতো তাহলে গার্মেন্টস সেক্টর এক্সপোর্ট কমার কথা ছিল। আপনি শুরুতে বলছেন যে আমরা বাড়াচ্ছি, তো যেহেতু বাড়ছে অতএব ক্রয়াদেশ বাতিল নিয়ে আমি এগুলোকে খুব একটা গুরুত্ব মনে করি না। আমি মনে করি বোঝা উচিত যে ওভারঅল এক্সপোর্ট বাড়ছে কিনা। আনসার হচ্ছে বাড়ছে। স্যার, আরেকটা বিষয় হলো যে খাদ্যের মজুদ এই মুহূর্তে আপনি যদি আপনার দূরদৃষ্টি দিয়ে দেখেন বা বিআইডিএস এর যে গবেষণাগুলো আছে, তাতে কি আমরা বাংলাদেশে অভ্যন্তরীণ যে খাদ্যের মজুদ সেটা চিন্তা করে সেফ সাইডে আছে কিনা? খাদ্যের অনেক সাইড আছে। খাদ্যের একটা সাইড হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নিত্য প্রয়োজনীয়তে এখন অনেক প্রোডাক্ট চলে আসছে, আগে যেটা ছিল না। মানে মানুষের খাদ্যাভ্যাসে যদি আমরা HIS ডাটাটা দেখি, এখন হুইট শক্ত হিসেবে আসছে, আগে ছিল না। আগে আমরা সব, এখন আপনি কোথাও গেলে একটা ব্রেড খাচ্ছেন, স্যান্ডউইচ খাচ্ছেন, এগুলো সব হুইট বেসড, এগুলো সব ইম্পোর্টেড। তার মানে অনেকগুলো প্রোডাক্ট এখন ইম্পোর্টেড। ফুডের ক্ষেত্রে যদি দেখেন, আমাদের যেমন আমি ডিম নিয়ে একটা রিসার্চ করছিলাম, শীতকালে ডিমের সাপ্লাইটা কমে যায়, তাইলে এই সময় কিছু শর্টেজ দেখা দেবে, খেয়াল রাখতে হবে। আবার যেমন পেঁয়াজ নিয়ে আমরা গন্ডগোলটা করলাম, পেঁয়াজ নিয়ে কি করলাম, সবাই চিৎকার করলো, চিৎকার করাতে গভর্নমেন্ট বাধ্য হলো ইম্পোর্ট লাইসেন্স দিতে। এখন কিন্তু বিপদে পড়ছে সবাই, আমার দেশি প্রোডাক্টের দাম নাই। অতএব আমার ক্ষেত্রে এগুলো নিউজ পেপার না, এগুলো গবেষকদের সাথে কথা বলে ডিসিশন নেওয়া উচিত। নিউজ পেপারের রিপোর্টগুলো অথেন্টিক না, আমি বলি না তারা মিথ্যা কথা বলছে, তাদের নিউজটা তারা যেভাবে তাকে ফিড ইন করছে সেভাবে সে নিউজটা দিচ্ছে। কিন্তু গবেষণা যদিও চিন্তা করেন তাহলে আমাদের আসলে ওগুলো ধরে চিন্তা করা উচিত। আমাদের খাদ্যের আরেকটা বিশাল অংশ হচ্ছে ডাল। ডাল আমাদের ইম্পোর্ট,
অতএব ইম্পোর্ট এলসি যদি ওপেন না করেন এবং এটা রাইটলি না আসে, শর্টেজ হবে। কিন্তু চিকেনে আপনি খুব একটা আশা করেন না, আনলেস বরফ দেখা দিয়েছে। অতএব চিকেনে আমরা মোটামুটি ভালো, ডিমে মোটামুটি ভালো, সিজনাল ফ্লাকচুয়েশন আছে, ধানে মোটামুটি ভালো। কিন্তু তার বাইরে আপনি আমরা ফ্রুটস পুরোটাই ইম্পোর্ট করি। আপনি বাজারে দেখেন ফ্রুটসের অভাব নাই, কিন্তু ফ্রুটস পুরোটাই ইম্প্রুভ করি। সুতরাং আমরা যে মাঝে মধ্যে কথাগুলো বলি, এগুলো অল্প একটা 15-20 দিনের উইন্ডো নিয়ে আমরা প্রচুর কথা বলি, এবং গভর্নমেন্ট তখন পলিসি তৈরি করতে গিয়ে দেশি প্রডিউসারের বিপদ ফেলে। আমি মনে করি এই 50,000 টন যে চাল ইন্ডিয়া থেকে আমদানি করার যে খবরটা আমরা দেখলাম, এটা কেন? এটা এখনই আনা উচিত, এখনই আনা উচিত। আমি কেন বলিস, প্রথম কথা ধরেন নভেম্বর মাসে সবাই ধান উঠায় পৃথিবীর সর্বত্র। আমি যদি এখন ধানটা না আনি, ধানের দাম ক্রমাগত বাড়তে থাকবে। সো হিসাবটা হচ্ছে, গভর্নমেন্টের হিসাব হচ্ছে, আমি যেহেতু ওই হিসাবটা দেখি নাই, গভর্নমেন্টের স্টকে যদি এনাফ না থাকে তাহলে গভর্নমেন্টের এখন ইম্পোর্ট করা উচিত, নেন তার স্টকে ঢোকাই দেওয়া উচিত। তা না হলে স্পেকুলেটর আছে, ফটকাবাজারি আছে, তারা কিন্তু এটাকে প্লে করবে। অতএব এটা যদি আমি বলি যে না আমি এখন আনবো না, আমি মার্চ মাসে আনবো, মার্চ মাসে অনেক দেশ এক্সপোর্ট বন্ধ করে দিতে পারে, অতএব আমি এখনই আনবো, এটাই রাইট সময়। কিন্তু আমাদের অনেকে আবার এটাকে মনে করছে যে না, আমি যদি এখন এক্সাম্পল দিচ্ছি, আজকে যদি থাইল্যান্ড থেকে আমি চাল আমদানি করতে চাই, আমি যদি জানুয়ারি মাসে না এনে মার্চ মাসে আনি, তাহলে তাদের মজুদের খরচটা আমাকে দিতে হবে। তাদের মজুদের খরচ আমার মজুদের খরচ চেয়ে বেশি, তাহলে আমি এখনই আনি না কেন? সো এটা আমি মনে করি এটা গভর্নমেন্টের চিন্তা করে কাজ করা উচিত। যার ফলে গত 2 বছরে, গত দুটো, ইভেন আমি বলবো এর আগেও দেখেন, খেয়াল করে, এই যে এইবারই প্রথম নভেম্বর মাসে আমরা বলে দিয়েছি যে খেজুরের উপরে শুল্ক কমিয়ে ফেলছি। এগুলো বুদ্ধিমানের কাজ। এগুলো এই কারণে যে আমার ডিমান্ড আসতেছে, আমার প্রোডাক্টটা দেশে আসতে 2 মাস সময় লাগবে। আমার চাল যদি দেশে আনতে হয় তাতেও 2 মাস সময় লাগবে। তারপরে পলিটিক্যাল ইনস্টেবিলিটি আছে, হঠাৎ করে ভারত বলল আমি এখন দেব না, হঠাৎ করে থাইল্যান্ড বলল আমার কাছে এনাফ মজুদ নাই। সুতরাং কিনতে গেলে কয়েকটা মান্থ খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর, এই সময় কেনা। আরেকটা মাস হচ্ছে মে জুন। মে জুনে যদি কিনে ফেলে তাহলে এনাফ সাপ্লাই চলে আসে। সো নভেম্বর ডিসেম্বরে গভর্নমেন্ট কিনছে মানে হচ্ছে, আমার অ্যানালাইসিস বলে, আমি ডাটাটা দেখি নাই, আমার অ্যানালাইসিস বলছে যে আমাদের স্টকে শর্টেজ আছে, গভর্নমেন্ট টের পাচ্ছে, এবং যেহেতু স্টক চালের দাম বাড়তে পারে, অতএব এখনই আনা উচিত। আনলে ব্যবসায়ীরা 3 বার চিন্তা করবে যে আমি তো মজুত করে বাড়াতে পারবো না, গভর্নমেন্টের কাছে স্টকটা আছে। সো ইটস এ ভেরি গুড স্টেপ। হয়তো এতদিন এই সরকার থাকবে না, কিন্তু ইটস এ গুড স্টেপ। ধন্যবাদ স্যার। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের আলোচনার। আমি এ পর্যায়ে প্রফেসর ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকীর কাছে জানতে চাই একটি বিষয়ে, যে আমাদের এই শেয়ার বাজার একটি শক্তিশালী অর্থনীতির দেশ গড়তে কিন্তু একটা গভীর একটা ডেপথ দরকার আছে শেয়ার বাজারে, বিশেষ করে এই যে পুঁজি বাজারের কথা যেটা আমরা বলছি আর কি। তো পুঁজি বাজারটা আমাদের দেশে বরাবরই কিন্তু দেখা যাচ্ছে যে এর আগে একটা শব্দ প্রচলিত হয়ে গেল কি, ফাটকাবাজি, তাই না? তো এরপরে মানুষের আস্তে আস্তে আস্থা চলে গেল পুঁজিবাজারের উপর থেকে। এখন পুঁজিবাজারে এমন একটা ফ্ল্যাকচুয়েশন যে কেউ কখনো আস্থা রেখে যে সেখানে বিনিয়োগ করবে, একটা ফান্ডের ফ্লো হবে, সেরকম কোনো আস্থাজনক পরিবেশ এখানে তৈরি আগেও হয়নি, এখনও নেই। কিন্তু এটা তো অর্থনীতির জন্য কোনো ভালো লক্ষণ নয়। এর থেকে বেরিয়ে এসে অর্থনীতির স্বার্থে আমাদের পুঁজিবাজারটাকে মানুষের কাছে ট্রাস্ট ডেফিসিট থেকে বের করে নিয়ে আসার জন্য কি করণীয় বলে আপনি মনে করেন? দেখুন, বিষয়টা সবকিছুই একটা আরেকটার সাথে লিঙ্কড। মানে আপনি যদি আর্থিক সেক্টরের কথা বলেন, এইখানেও তো ফটকাবাজি চলছে। মানে বিষয়টা হচ্ছে যে এমন একটা প্রতিষ্ঠানকে জাস্ট লুটে নিচ্ছে। ঠিক একইভাবে আপনি শেয়ার মার্কেটের কথা জাস্ট চোখ বন্ধ করে দেখেন, শেয়ার মার্কেটে কি হচ্ছে। ধরেন কোনো কোম্পানি ক্যাপিটালটা সংগ্রহ করার, মূলধনটা নেওয়ার পরবর্তীতে 2-1 বার একটু ডিভিডেন্ড দিল, তার পরবর্তীতে বছরের পর বছর জিরো ধরে চলতেছে, তাই না? মানে যে এইগুলার ভিতরে ট্রান্সপারেন্সি তো নাই। ফর এক্সাম্পল, আমি একটা কথা বলি, ধরেন এই ট্রান্সপারেন্সি প্রতিষ্ঠা করার জন্য যে বর্তমান সরকার কিছু করছে সেটাও করে নাই। আমি একটা এক্সাম্পল হিসেবে বলি, ধরেন 5 ব্যাংক একত্রিত করলো, শেয়ার বললো, দেখালো যে নেগেটিভ হয়ে গেছে, অতএব নেগেটিভ আর মানুষের ওদের কাছ থেকে নিব না, বরং মাফ করে দিলাম শূন্য ধরে, ঠিক আছে? এটা একটা ডিসিশন নিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি এই শেয়ার কিনেছি
সেন্ট্রাল ব্যাংক কর্তৃক অনুমোদনের পর যে স্টেটমেন্ট ঠিক আছে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যাই বলেন, ব্যালেন্স শিট, সব কিছু সেন্ট্রাল ব্যাংক এন্ডোর্স দিছে, তারপরে কিন্তু আমি শেয়ার কিনেছি। এখন এক রাতে যদি এই সেন্ট্রাল ব্যাংকেই বলে যে এত পার্থক্য হয়ে গেল এবং জিরো হয়ে গেল, আপনার কিচ্ছু নাই, সেটাও ঠিক না। তাহলে আগের সেন্ট্রাল ব্যাংকে কারা ছিল, কোন গভর্নর ছিল, কার তত্ত্বাবধানে এইগুলো এন্ডোর্সমেন্ট হলো? স্যার যেটা বললেন, পানিশমেন্টের জায়গাগুলা, এই জায়গাগুলা তো এনশিওর হয় নাই। ঠিক একইভাবে কোম্পানি অস্তিত্ব আছে কি নাই সেটাই তো জানে না, মানুষ শেয়ার বাড়াচ্ছে, প্রতিনিয়ত খবর আছে, কিন্তু কোনো ধরনের অ্যাকশন আছে? এবং ওদের যে আনঅডিটেড রিপোর্ট আর অডিটেড রিপোর্ট যাই বলেন, এইগুলা কি সত্যিকারের রিফ্লেকশনস? তাহলে জাতির সাথে তো প্রতারণা সমস্ত সেক্টরে। আমি বললাম, যখন একটা দেশ তার ট্রাস্টের জায়গাটা হারায়, সেটা শুধু শেয়ার মার্কেট না, ফিনান্সিয়াল মার্কেট না, এভরিওয়্যার। ইভেন ঘরের ভিতরেও ট্রাস্ট করে না একজন এক ভাই আরেক ভাইয়ের সাথে। এইগুলা রাষ্ট্রের যে প্রতিচ্ছবি, সেগুলা কিন্তু ঘর পর্যন্ত গড়ায়। এবং সেই জায়গাগুলা আপনি কিন্তু এই সোসাইটিতে যে এই টেনশন সব কিছু দেখেন, কিসের জন্য? বিকজ রুল নর্মস, এই জায়গাগুলা যখন কোথাও কাজ না করে, তে মানুষ তো টেনশনে থাকবে, সেটাই স্বাভাবিক। ঠিক শেয়ার বাজারের অবস্থাও আমি মনে করি যে একটা দেশের উন্নতির সাথে যদি একটা নির্ধারক হিসাবে চিন্তা করেন, ডিটারমিনান্ট হিসাবে, শেয়ার বাজার অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের এই উন্নতির যে বয়ান, আমি বলবো, এই বয়ানের সাথে যখন একটা শেয়ার মার্কেটকে যুক্ত করবেন যে কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা, তখন দেখবেন এটার কোনো অ্যাসোসিয়েশন নাই। তখনই কিন্তু প্রশ্নটা জাগে, whether such kind of development is sustainable or not। তখন সাস্টেইনেবিলিটির এখানে আমরা একটা বিগ কোয়েশ্চেন মার্কস দিয়ে দিই যে এটা কি ধরে রাখতে পারবো না পারবো না। তার মানে হচ্ছে বাংলাদেশের যেই রকম ফিনান্সিয়াল সেক্টর বলতে আসলে এই সমস্তগুলা ঘিরেই, যেমন দেখেন বন্ডটাকে কেন শক্তিশালী করা হয় না, বিকজ দ্যাটস দ্য প্রমিস। আমি প্রমিস করছি আমি আপনাকে দিবই, অতএব ওই ধরনের প্রমিসে যাওয়া দরকার কি? বরং আমি না দিতে পারি কোন জায়গাটায়, সেই জায়গাটাকে আমরা প্রসারণ করি। ঠিক বাংলাদেশে তাই করেছে। এবং এইটা করার, হ্যাঁ, এবং এইটা করার পিছনে মূলত কারণ কি? রাজনৈতিক অর্থনীতি। এমনকি বন্ডের মাধ্যমে ডায়াসপোরা থেকে অনেকে টাকা নিয়ে আসতেছে, অনেক বড় অঙ্কের। হ্যাঁ, আবার দেখেন অন্য জিনিসেও হয়েছে, ব্যাংক ব্যবহার করতেছে, সেন্ট্রাল ব্যাংকের অনুমোদন ছাড়া অ্যাডভার্টাইজ চলে যাচ্ছে টিভিতে, তারা বিক্রি করে দিচ্ছে, সমস্ত কিছু। বলছি যে এইগুলো হচ্ছে ল্যাক অফ গভর্নেন্স। আমরা তো বাংলাদেশের সবচেয়ে, যদি মনে করেন কোর প্রবলেম কোথায়, আপনি দেখেন ইনস্টিটিউশনাল গভর্নেন্স ইন্ডেক্সে পৃথিবীর কোথায় অবস্থান, আমরা আফগানিস্তানের সাথে একেবারে তলানির দিকে অবস্থান করছি। তার মানে কি? গভর্নেন্স মানে হচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউশনের যে রুলস রেগুলেশনস সব কিছু ভেঙে পড়ছে, যে যার মতো চালাচ্ছে, কোনো রুলস রেগুলেশনের ধার আসলে এটা তো একদিনে হয় না, এই জিনিসটা না, এটাই বলছি দীর্ঘদিন। এখন এইগুলাকে শুধরানো কঠিন, এবং কিন্তু আমাদের হাত দিতে হবে। কিন্তু হাত দেওয়াটার জন্য অনেক প্রচন্ড শক্তি দরকার, মনোবল দরকার। যার নিঃস্বার্থভাবে যদি কাজ করতে পারে, কোনো স্বার্থের কাছে যদি মাথা নত করে ফেলে, তাহলে আর হবে না। বিষয়টা আমি যদি বলি যে বাংলাদেশে যদি সামনের দিকে এগোতে হয়, মানে হচ্ছে আমরা উন্নত দেশের স্বপ্ন দেখতে হয়, তাহলে বিনিয়োগের বিকল্প নাই। স্যার যেটা বললেন যে বিনিয়োগের জন্য তো আসলে আমি বিনিয়োগটা করবই, তো শেয়ার মার্কেটের সাথে তো এর একটা বিরাট সম্পর্ক থাকবে। অতএব সেই জায়গাটাই যদি আপনি পরিষ্কার না করতে পারেন, তখন আসলে বড় উদ্যোক্তাকারী তৈরি হবে কিভাবে? সেই জায়গাটার জন্যই তো দরকার। অতএব ট্রান্সপারেন্সির অভাবই আজকের এই শেয়ার বাজারের মূলত পতনের কারণ। অতএব ট্রান্সপারেন্সি মানে হচ্ছে রুল অফ ল যদি ঠিক মতো মানা যায়, তাহলে আলটিমেটলি আমরা আশা করতে পারি। আমার ওই যে একটা কথা আছে যে লঙ্কায় যে যায় সেই হয় রাবণ। বাংলাদেশের সাধারণ মানুষ কি এই ভাগ্যটাই বরণ করে নিল যে সারা জীবন সে প্রতারিতই হবে? যে আসবে তার কাছে যাবে সার্ভিসের জন্য, অথবা তাকে বিশ্বাস করে যাবে, কিন্তু দিনের শেষে হবে প্রতারিত। তা এই যদি আমাদের কালচার চলতে থাকে, তাহলে আসলে কোনো নীতি আর নীতি থাকবে না, সেটা দুর্নীতি হবে। তো আমাদের মনে হয় যেটা, যে আমাদের শপথ নেওয়া দরকার আগে নিজেদের অন্তর থেকে যে আমরা একটা কিছু এমন ডিফারেন্স ক্রিয়েট করে যাব, এমন কিছু করে যাব যেটা পরবর্তী যুগের পর যুগ ধরে আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে সেটা সুফল ভোগ করবে, জীবন থেকে নিয়ে
সেই উদাহরণটাকে নিয়ে তারা অনুসরণ করে যাবে। আদারওয়াইজ আসলে আমাদের যতই আলোচনা করি আমরা, আমাদের নীতিতে যদি দুর্নীতি থাকে তাহলে আসলে কোনোদিনও আমাদের সুনীতিতে উত্তরণ সম্ভব হবে বলে মনে হয় না। তো আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য আপনাদের দুইজনকেই স্যার অত্যন্ত মনের গভীর থেকে আর কি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের আজকের এই আলোচনা থেকে আমি নিশ্চিত যে যে নিতে পারবে সে উপকৃত হবে, যদি কেউ না নেয় তাহলে উপকৃত হবে না। কারণ এই কথাগুলো সবসময় সব জায়গায় আলোচনা হয় না। এখন আমরা মুখরোচক কিছু জিনিস ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন জায়গায় মানুষ শোনে, আলোচিত হয়, কিন্তু যে জায়গায় দেশের সার্বিক অর্থনৈতিক সমৃদ্ধির বিষয় জড়িত, কি করলে এবং অর্থনীতির সাথে আমার দেখতে হবে যে এই সার্কেলের মধ্যে আর কি কি আছে, ইকোসিস্টেমে কি কি আছে, সেই জায়গাগুলোতে যদি আমরা মনোযোগ না দিই, হারিয়ে যাই, তাহলে দিনের শেষে দেখা যাবে যে আমরা আসলেই এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে আমরা যাই করছি কোনো লাভ নাই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য রেজাল্ট ইজ জিরো, বিগ জিরো। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সম্মানিত যারা দর্শক শ্রোতা বৃন্দ এতক্ষণ আমাদের সাথে থেকে আমাদের অনুষ্ঠানটাকে উপভোগ করার চেষ্টা করেছেন বা শুনেছেন, তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আমরা যথাসাধ্য সেখানে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।